শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সুরভি আলম। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি কি থাকছে আমাদের এই পর্বে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে গত 5 দশকে অর্থনৈতিক অগ্রযাত্রায় ঘটেছে বিস্ময়কর পরিবর্তন। অর্থনীতিবিদদের মতে শিল্প বিপ্লবের মাধ্যমে 2041 সালে উন্নত দেশ হবে বাংলাদেশ। 6টি শিল্প খাতে 30টি প্রতিষ্ঠান কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবছরই প্রথম এই পদক দেয়া হয়। প্রযুক্তির কল্যাণে ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়তই বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যা। বিশ্বের বিভিন্ন দেশকে টপকে হাজারো দ্বীপ বেষ্টিত দেশ মালদ্বীপ পর্যটন শিল্পে শীর্ষস্থানীয় দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। মালদ্বীপের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশেরও পর্যটন উন্নয়নে রয়েছে সম্ভাবনা। এবং থাকছে অর্থ, বাণিজ্য ও শিল্পাঙ্গনের নানা খোঁজ খবর। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে গত 5 দশকে অর্থনৈতিক অগ্রযাত্রায় ঘটেছে বিস্ময়কর পরিবর্তন। মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি, আমদানি রপ্তানি, রেমিটেন্স, রিজার্ভ, বাজেটের আকার সব সূচকেই এগিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা। কমেছে জনসংখ্যা বৃদ্ধি ও শিশু মৃত্যুর হার। অর্থনীতিবিদদের মতে পদ্মা সেতু, মেট্রো রেল সহ মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হলে পাল্টে যাবে দেশের চেহারা। শিল্প বিপ্লবের মাধ্যমে 2041 সালে উন্নত দেশ হবে বাংলাদেশ। ডেডলাইন 30 জুন 1972, স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট উপস্থাপন। তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ জাতীয় সংসদে মাত্র 786 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। স্বাধীনতার 50 বছর পর চলতি অর্থ বছরে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বাংলাদেশের 50তম যে বাজেট প্রস্তাব করেন তার আকার 6,03,681 কোটি টাকা। এ হিসাবে স্বাধীনতার পর প্রথম বাজেটের চেয়ে বর্তমান বাজেটের আকার বেড়ে দাঁড়িয়েছে 767.04 গুণ বেশি। যুদ্ধ পরবর্তী সময়ে রপ্তানি খাত কাঁচা চামড়া ও পাট নির্ভর হলেও সময়ের আবর্তনে সে তালিকায় যুক্ত হয়েছে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ সহ হালকা ও মাঝারি শিল্পের নানা পণ্য। 1972-73 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল 88 মার্কিন ডলার। তখন বাংলাদেশি মুদ্রায় তা ছিল 676 টাকা। আর 2020-21 অর্থ বছরে মাথাপিছু আয় বেড়ে হয় 2227 মার্কিন ডলার। একই সময় পার্শ্ববর্তী দেশ ভারতের মাথাপিছু আয় 2191 ডলার আর পাকিস্তানের 1543 টাকা। আমাদের জনশক্তিকে আধুনিক করতে হবে, আর বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে সেগুলো আমরা দূর করতে পারবো যদি আমরা স্মার্ট ডিপ্লোমেসি করি। আর আমাদের জনশক্তিকে অনেক বেশি উৎপাদনশীল করতে হবে। আমাদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করবার মতো সক্ষমতা অর্জন করতে হবে। সক্ষম বাংলাদেশ পারবে আমাদের এই উন্নয়নশীল দেশের যে সমস্ত চ্যালেঞ্জ সেগুলো মোকাবেলা করবার জন্য। স্বাধীনতার পর প্রায় 1 দশক বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভের কোনো তথ্য কেন্দ্রীয় ব্যাংকে নেই। ওই সময়ে পণ্য রপ্তানি থেকে তেমন কোনো আয় আসেনি দেশে। রেমিটেন্সও আসা শুরু হয়নি, মেলেনি বিদেশি ঋণ সহায়তাও। শূন্য রিজার্ভ নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ করোনার মাঝে 2021 সালে ছাড়িয়ে যায় 48.04 বিলিয়ন মার্কিন ডলারের, যেখানে পাকিস্তানের রিজার্ভ 18.95 বিলিয়ন ডলার। এ তথ্যই বলছে পাকিস্তানের চেয়ে দ্বিগুণের বেশি রিজার্ভ এখন বাংলাদেশের। আমাদের যে সমস্ত অর্থনৈতিক অঞ্চল এবং বিনিয়োগের যে বান্ধব পরিবেশ সৃষ্টি করা হয়েছে এর মধ্য দিয়ে আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশ একটা উন্নত এবং উচ্চ ইনকামের দেশে পরিণত হবে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বাংলাদেশের ইতিহাসে জিডিপি প্রবৃদ্ধির হার একবারই 9% অতিক্রম করেছিল, যা ছিল 1974 সালে বঙ্গবন্ধু সরকারের সময়। সে বছর প্রবৃদ্ধির হার ছিল 9.59%। বঙ্গবন্ধুর পর বাংলাদেশের ইতিহাসে জিডিপি প্রবৃদ্ধির হার 8% অতিক্রম করেছিল
2019 সালে তারই কন্যা শেখ হাসিনার সরকারের সময়ে। ওই বছর জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 8.15%। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য মতে সরাসরি বিদেশি বিনিয়োগ টানতেও অভাবনীয় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। গত 30 জুন শেষ হওয়া 2020-21 অর্থবছরে 350 কোটি 10 লাখ ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, 2020-21 অর্থবছরে ঋণ অনুদান মিলে মোট 711 কোটি ডলার বিদেশি সহায়তা পেয়েছে লাল সবুজের এই দেশ। বর্তমান বিনিময় হার অনুযায়ী যা বাংলাদেশি মুদ্রায় 60,435 কোটি টাকা। স্বাধীনতার পর বাংলাদেশে এত বেশি বিদেশি সহায়তা আর কখনো আসেনি। এই 10 বছর যে আমাদের নতুন বাংলাদেশ যা হয়েছে, এই 10 বছরের সময় তারা বিনিয়োগ করেছে। মানে যে এখানে যে পরিবেশ আছে, বিনিয়োগের অনুকূল পরিবেশ আছে এবং সবাই কিন্তু এটা নিয়ে খুব স্যাটিসফাইড আছে। ছয়টি শিল্প খাতে 30টি প্রতিষ্ঠান কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবছরই প্রথম এই পদক দেয়া হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2020 প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন প্রধানমন্ত্রী। নিরাপদ ও শোভন কর্মপরিবেশে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহারের মাধ্যমে আরও অধিক পরিমাণে উৎপাদন নিশ্চিত করে এদেশের অর্থনীতির গতিকে বেগবান ও টেকসই করাই এর উদ্দেশ্য। এখন থেকে প্রতি বছর এই পদক প্রদান করা হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে বিশ্বে প্রতিযোগিতামূলক অংশগ্রহণে উদ্বুদ্ধকরণে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে। মনোনীত 30টি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। পুরস্কার হিসেবে মনোনীত 7টি প্রতিষ্ঠান বা কারখানা প্রায় ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট এবং 1 লাখ টাকার চেক। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কলকারখানায় অশান্ত পরিবেশ সৃষ্টি করতে বাইরে থেকে অনেকে উস্কানি দিয়ে থাকেন। এ বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। এই যে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড যে দেওয়া হচ্ছে, এটা বিশেষ প্রণোদনা সৃষ্টি করবে। এবং আমি মনে করি যে এখনও যারা তাদের নিজেদের কলকারখানাগুলি পরিবেশ বান্ধব বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে প্রতিষ্ঠিত করেননি, তারা উৎসাহিত হবে যেন একটা বিশ্বে আমরা একটা জায়গায় দাঁড়াতে পারি। শ্রমিক মালিকের একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে, কারণ মালিকদের সবসময় মনে রাখতে হবে যে এই শ্রম দিয়েই কিন্তু তাদের কারখানা চালু রাখে এবং অর্থ উপার্জনের পথ করে দেয়। আবার সেই সাথে যে শ্রমিকদেরও এই কথা মনে রাখতে হবে যে এই কারখানাগুলি আছে বলেই কিন্তু তারা কাজ করে খেতে পারছেন। কাজে যে কারখানা আপনার রুটি রুজির ব্যবস্থা করে, সেই কারখানার প্রতি যত্নবান হতে হবে। পদক পাওয়া কারখানাগুলোর মধ্যে তৈরি পোশাক খাতের 15টি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের 3টি, চা শিল্পের 4টি, চামড়া খাতে 2টি, প্লাস্টিক খাতে 3টি ও ঔষধ খাতে 3টি প্রতিষ্ঠানকে দেয়া হয় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। যে কোনো পুরস্কারই তো একটা আনন্দের ব্যাপার। বিশেষ করে যেই পুরস্কারটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিলেন, এটা হচ্ছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। তা আমি এই ফ্যাক্টরিটাকে গ্রিন রাখার জন্যই কিন্তু প্রথম থেকেই চেষ্টা করেছি যে একটা সুন্দর পরিবেশ, স্বাস্থ্যগত পরিবেশ। আর এটার যে একটা রিকগনিশন পেলাম, আমাকে কিন্তু 10 লক্ষ টাকা দিলেও আমি এত আনন্দ পেতাম না। অ্যাওয়ার্ড পাওয়ার কথা ভাবিও নাই, চিন্তাও করি নাই যে এইভাবে করি নাই। আমি শুরুই করেছি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাইজেনিক হতে হবে। আমার ইয়ে হচ্ছিল যে আমি যেটা খেতে পারবো না, আমি জনগণকে সেটা খাওয়াবো না। এটা আমার একটা প্রমিস ছিল। বর্তমান সরকার যেভাবে সব চারিদিকে একসঙ্গে অনেকে করেছে, বহুত সরকার আগে দেখেছি কোনো একটা সেক্টর করেছে, ধরেন কেউ ব্রিজ করেছে, কেউ রোড করেছে, কেউ এটা। এই সরকার তো সবগুলোতে একসঙ্গে হাত দিয়েছে, বিদ্যুৎ থেকে শুরু করে ব্রিজ, তারপর রোড কানেকশন, আপনার তারপরে মানুষের খাদ্যের ব্যাপারে ফার্টিলাইজার সব দিক থেকে একসঙ্গে কিন্তু এই সরকার করে গেছে। প্রতিযোগিতামূলক অংশগ্রহণে উদ্বুদ্ধকরণে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন বিজয়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ। গ্রিন ফ্যাক্টরির সুবাদে যে বায়ার এখন বাংলাদেশে আসেনি, ওই সমস্ত বায়ারে কিন্তু এখন গ্রিন ফ্যাক্টরির নাম শুনে এখন আসতেছে। কারণ ওরা জানে যে গ্রিন ফ্যাক্টরি মানে শুধু গ্রিন না,
এখানে আমাদের মেশিন, আমাদের ম্যান এবং আমাদের ডাইস অ্যান্ড কেমিক্যাল অল টুগেদার আমরা কিন্তু একটা বলতে পারি যে ওয়ার্ল্ডের বেস্ট একটা কোম্পানি। সো সেই বিশ্বাস নিয়ে কিন্তু বায়ার এখানে আসে যে এই ধরনের অ্যাওয়ার্ড যদি পাই আমরা সবাই উৎসাহিত হব। এই ধরনের ফ্যাক্টরি এটা বাংলাদেশের জন্য গর্ব, এটাকে বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে। টেক্সটাইল সেক্টরে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর যে মিথিলা গ্রিন ফ্যাক্টরি যে অর্জন করেছে, লিড প্লাটিনাম সার্টিফিকেট ফ্যাক্টরি যে পেয়েছে 92 পেয়ে সারা বিশ্বের মধ্যে এক হয়েছে। তো এইটা আসলে আমরা ওয়ার্ল্ড মার্কেটে ঠিকই এক হয়েছি, বাট অ্যাজ এ বাংলাদেশের ন্যাশনালিটি হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিসেবে এইরকম গভর্নমেন্ট থেকে যে অ্যাওয়ার্ড পাবো এটা সত্যিই মানে আমাদের কল্পনার বাহিরে ছিল। বায়ার আমাদেরকে একটু ভালো চোখে দেখে যে না, অবশ্যই গ্রিন প্রজেক্ট থেকে নেওয়া উচিত। বিশ্বের বিভিন্ন দেশকে টপকে হাজারো দ্বীপ বেষ্টিত দেশ মালদ্বীপ পর্যটন শিল্পে শীর্ষস্থানীয় দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। 5 লাখেরও কম জনসংখ্যার এ দেশটিকে ওয়ার্ল্ড বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন ঘোষণা করেছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। মালদ্বীপের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশেরও পর্যটন উন্নয়নে রয়েছে সম্ভাবনা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা শান্ত ও মনোরম পরিবেশ, আদিম সমুদ্র সৈকতে নীলাভ জল ও ক্রান্তীয় প্রবাল প্রাচীর দেখতে অপার সৌন্দর্যময় মালদ্বীপে ছুটে আসেন। দেশটিতে সহস্রাধিক দ্বীপ রয়েছে। বিচ্ছিন্ন এই দ্বীপগুলোতে পর্যটকদের আকর্ষণ করতে পর্যটক বান্ধব সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে দেশটির সরকার। ওয়ান আইল্যান্ড ওয়ান কটেজ ধারণায় ছোট বড় বিভিন্ন আকারের হোটেল ও কটেজ নির্মাণ করা হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান বলেন, মালদ্বীপে পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নে সরকার বেসরকারি প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করছে। পর্যটন শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতিমালা, আইন কানুন ও শর্তাবলী তৈরি করে দিচ্ছে। 2020 সালে তারা পৃথিবীতে ওয়ার্ল্ড বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে পুরস্কার পেয়েছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন থেকে। সো দে আর অ্যাট দ্যাট লেভেল অফ স্ট্যান্ডার্ড। মালদ্বীপ থেকে আমাদের অনেক কিছু নেয়ার আছে, শেখার আছে। স্থানীয় কৃষ্টি, সভ্যতা, কালচার মেনটেন করেই তারা ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে চালাচ্ছেন। এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে, পর্যটন শিল্প থেকে তাদের আয় হচ্ছে সরকারের আয়ের 70% আসে ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশি এয়ারলাইন্স ইউএস বাংলা সরাসরি মালদ্বীপে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। এভিয়েশন যেহেতু ট্যুরিজমের সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের ম্যান পাওয়ারের সাথে যেহেতু এখানে ইনভলভমেন্টের সাথে ট্যুরিজমটার সাথে ইনভলভ আছে। ইউএস বাংলা এয়ারলাইন্স গত 8 বছরে আমরা 10টা ডেস্টিনেশনে অলরেডি আমরা ফ্লাইট পরিচালনা করছি স্টিল। তো সেই জায়গায় কিছু মানে ডিফারেন্স টাইপের কিছু রুট আছে, লাইক ঢাকা টু গুয়াংজু, ঢাকা টু চেন্নাই, ঢাকা টু মালে। এই যে ডেস্টিনেশন, এটা আসলে বাংলাদেশ এভিয়েশনের অগ্রযাত্রাকে আসলে এটা বোঝা যাচ্ছে। প্রযুক্তির কল্যাণে ডিজিটাল বাংলাদেশে প্রতিনিয়তই বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যা। একসময় যারা কম্পিউটারের ব্যবহারই জানতেন না, সেই নারীরাও এখন স্বাবলম্বী। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে তারা প্রশিক্ষিত হচ্ছেন ঘরে বসেই। একই সাথে গ্রামে থেকেই ব্যবসা করছেন নারীরা। শুধু ই কমার্স নয়, প্রযুক্তির সকল ক্ষেত্রে নারীদের পদচারণা ছাড়িয়েছে পুরুষদেরও। পরিবার, সমাজ ও রাষ্ট্রে তারা রাখছেন নিজেদের দক্ষতার পরিচয়। মোসাম্মত আলজা 3 বোন আর বাবা মার সাথে থাকেন রাজশাহীর সিপাইপাড়ায়। একরকম শখের বশেই উচ্চশিক্ষার পাশাপাশি নিজ জেলা রাজশাহীতে তিনি শুরু করেন ফ্রিল্যান্সিং। এই যোগ্যতা অর্জনে তাকে প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেছে আইসিটি ডিভিশনের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। উদ্যমী ও পরিশ্রমী আলজা জানান, এখন তিনি প্রতি মাসে আয় করেন 20,000 টাকার বেশি। কাজ করতে চান নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে, আর স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার। সাকসেস ফিন্যান্সিং লাইফে এসে মানে আমি আসলে এই যে সচ্ছল
নিজে মানে স্বাবলম্বী। আমি চাই প্রতিটা নারী এরকম মানে ঘরে বসে অযথা সময় নষ্ট না করে ফেসবুক বা কোনো কিছু না চালিয়ে নিজে আসলে স্বাবলম্বী হোক, কিছু করুক দেশের জন্য, মানে বাইরের দেশ থেকে দেশে কিছু আনুক। মান্থলি হচ্ছে 20,000 টাকা মানে এরকম আসে বা বেশিও আসে। এলইডিপি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে শুধুমাত্র রাজশাহী জেলাতেই ফ্রিল্যান্সার হয়েছেন এমন উদাহরণ কম নয়। ঘরে বসেই অনেকেই নিচ্ছেন প্রশিক্ষণ, সেখান থেকে কাজ করছেন বিশ্ব পরিসরে। আমাদের এই ট্রেনিংয়ের পরে গভর্নমেন্টই আমাদেরকে 7,500 টাকা করে দিবে। ইভেন এখানে আমাদের চাকরির অপরচুনিটি রাখছে। শুরু করার 2 মাসের ভিতরে আমি প্রথম আর্নিংটা পাই freelancer.com থেকে। $10 একটা আর্নিং ছিল, এটা ব্রাজিলের বাইরের। এখন আমি ঘরে বসে প্রত্যেক মাসে $100 প্লাস বাংলা টাকায় 8-10 হাজার টাকার বেশি আমি ইনকাম করতে পারতেছি। ফ্রিল্যান্সিংটা আমি ধরে রাখতে চাই, চাকরি হোক কিংবা যে কোনো হোক, এটা আমি প্রফেশনালভাবে নিতে চাই। এখন প্রকল্পের আওতায় এখন পর্যন্ত প্রতিবন্ধী ও নারী সহ 77,000 তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের সমন্বিত উপার্জনের পরিমাণ $8 মিলিয়ন, যা ক্রমাগত হারে বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনে পরিকল্পনা হচ্ছে যে আরও 1 লক্ষ ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ প্রদান করা, এবং এটা গোটা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের সমীক্ষা বলছে বিশ্বে অনলাইন শ্রমশক্তিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, যা বিশ্বের মোট ফ্রিল্যান্সারের 16%। সেই হিসেবে বাংলাদেশে ফ্রিল্যান্সার আউটসোর্সিংয়ের কাজ করছে প্রায় 6.5 লাখ ফ্রিল্যান্সার। গত বছর এসব ফ্রিল্যান্সারদের পেশাগত স্বীকৃতি দিয়েছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল রেমিটেন্স যোদ্ধাদেরকে একটা আত্মপরিচয় দিয়েছেন ফ্রিল্যান্সার আইডি জননেত্রী শেখ হাসিনা। আমাদের যেখানে 1 কোটি মানুষ বিদেশে যারা শ্রম দিয়ে পয়সা রেমিটেন্স পাঠাচ্ছে, এর সাথে আমাদের আরেকটা রেমিটেন্স যোদ্ধা যোগ হয়েছে, 6.5 লক্ষ ডিজিটাল রেমিটেন্স যোদ্ধা। তারা কিন্তু গ্রামে বসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, উদ্যোক্তা হিসেবে সংসারটাকে তারা সচ্ছল করছে, পাশাপাশি তারা আমাদের ডিজিটাল ইকোনমি গড়তে সহযোগিতা করছে। ডিজিটাল ইকোনমি রিপোর্ট 2019-এর প্রতিবেদন বলছে শুধুমাত্র ফ্রিল্যান্সাররাই বাংলাদেশে আয় করছেন $10 কোটি। প্রিয় দর্শক, এবার দেখে আসি এই সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণবাজার। দর্শক, এবারে এক নজরে দেখে আসি অর্থ, বাণিজ্য ও শিল্পাঙ্গনের আরও কিছু খোঁজ খবর। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এলএনজি কোম্পানি এক্সিলারেট এনার্জি কক্সবাজার মহেশখালীর 0 পয়েন্টে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। স্থানীয় জনগোষ্ঠী এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানসমূহের সহায়তায় এক্সিলারেট এনার্জির কর্মচারীগণ পরিবেশ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় ক্ষয় থেকে দ্বীপটিকে রক্ষা করতে 2 হেক্টর জমিতে 10,000 ম্যানগ্রোভ চারা রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার হাবিবুর রহমান ভূঁইয়া সহ রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ কোস্টগার্ড ও বন বিভাগ এবং স্থানীয় প্রশাসন ও মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় কৃষিখাত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আর কৃষির উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে পেস্টিসাইড বালানাশক উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু পেস্টিসাইড উৎপাদনে দেশীয় প্রতিষ্ঠানগুলো আজ প্রতিবন্ধকতার মুখে। এজন্য ব্যবহার করা হচ্ছে 2010 সালের পুরনো একটি প্রজ্ঞাপন এবং অসঙ্গতিপূর্ণ শর্ত। রাজধানীতে বাংলাদেশ এগ্রিকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন BAM এর এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির আহ্বায়ক ও ন্যাশনাল এগ্রিকালচার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে।
আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি, কক্ষ নম্বর 3006, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইল করতে পারেন এই সময়ের অর্থনীতি @gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন -BTV-তে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।